ফারহানা, মাহা কি ক্লাস করবে না? ভাইয়া ও অক্টোবরে দিবে না বললো। জেনে দিবে? হ্যাঁ ও জেনে দিবে। আচ্ছা, মিফতাউল চলে আসছে। আমরা বেসিক্যালি এখানের মধ্যে কিভাবে রিভিশনটা ফার্স্টে কাজ করব ওই জিনিসটা বলতেছি, যে তোমাদের তো এমনিতে সিলেবাস শেষ, কিন্তু তোমাদের কয়টা স্পেসিফিক টপিকে কোনো প্রবলেম থাকতেই পারে। সো ওগুলার জন্য ফার্স্ট অফ অল এই ব্যাচের যে লেকচারস গুলি আছে এগুলি অনেক সুন্দর করে রেকর্ড করা আছে, সবগুলা জিনিস একদম সিকোয়েন্স ওয়াইজ সবগুলা জিনিস পড়ানো, বুঝছো? যে মোশন 1A লাইক প্রজেক্টাইল মোশন সহ ওদের অলরেডি শেষ করানো। হ্যাঁ, তো ওদের ওই জিনিসটা পর্যন্ত শেষ। তো এই ব্যাচের তোমাদের প্লে লিস্টটা আমি দিয়ে দিব, তাহলে পরে তোমাদের যেই কাজটা হবে যে ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্টের পার্ট, এটা পুরো ফার্স্ট এর লেকচারে সুন্দর মতো কভার করা। দেন মেকানিক্স এর এখানে যে 1A মোশন, যেটা যে 1A মোশন, ফার্স্টে গ্রাফ, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন এর এগুলা, দেন রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করতে হয়, মোমেন্টস, নিউটনস লজ অফ মোশন, দেন নিউটনস ল পেয়ার, ওইসব জিনিসের যে কাজ, দেন কাইনেমেটিক্স ইকুয়েশন, দ্যাট ইজ সুবাত ইকুয়েশন, দেন রিজলভিং ভেক্টরের যে কম্পোনেন্ট বের করা ওইসব গুলা। আর অ্যাডিং ফোর্স এর মধ্যে কি স্কেল ডায়াগ্রাম ড্র করা, দেন স্কেল ডায়াগ্রাম থেকে কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট ভেক্টর বের করতে হয় ওইটা। দেন প্রজেক্টাইল, প্রত্যেকটা জিনিসে একদম সুন্দর মতো সলভ করা আছে, প্লাস এক্সাম প্র্যাকটিসের এগুলো জিনিসও। সো ওই ব্যাচের ভিডিও দেখলে পরে এই জিনিসগুলাতে একদম কোনো প্রবলেমই ফেস করার কথা না, যে কোনো টপিকে এইখানের মধ্যে যদি প্রবলেম থাকে তোমাদের ওই প্লে লিস্টটা তোমরা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবা, বুঝছো? যে এই রিলেটেড বলতে গেলে আই হোপ কোনো সমস্যা হবে না, বুঝছো? সো এইটা বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ অল মোশন রিলেটেড কাজ। দেন এনার্জি, ওয়ার্ক এন্ড পাওয়ার, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের ও লেভেলস এর কনসেপ্ট বেসিক্যালি, যে জিপি কে এগুলার ফর্মুলা দিয়ে আমাদের যে কাজগুলা, দেন ওয়ার্ক ডান এন্ড পাওয়ার, এগুলার কাজগুলা বলতে গেলে আমাদের ও লেভেলস এর যে কনসেপ্ট ওই জিনিসটা থেকে করতে পারা উচিত, বাট স্টিল কোনো প্রবলেম হলে তো আমি তো দেখাই দিব, এটা কোনো সমস্যা না। দেন মোমেন্টাম, এই মোমেন্টাম রিলেটেড অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস পেপার কম, বাট তোমরা তো M1 করছো তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে M1 করলে পরে মোমেন্টামের এইগুলা জিনিসে অনেকগুলাতেই তোমাদের হেল্প হওয়া উচিত, যে ইম্পালস রিলেটেড, দেন চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টস। ফোর্স, এইসব জিনিস বের করার জন্য। দেন মোমেন্ট, এইটাও তো তোমরা M1 এর মধ্যে করছো, তো তাহলে এখানেও তোমাদের হেল্প হওয়ার কথা। হ্যাঁ, থিওরি এখন কোশ্চেন আসবে না? কি কি থিওরি কোশ্চেন আসবে না? থিওরি কোশ্চেন এখানের মধ্যে বেসিক্যালি ওই যে আমাদের থিওরি কোশ্চেন গুলো তোমরা A2 তে যে জিনিসটা ফেস করছো, আচ্ছা তুমি A2 এর কয়টা ক্লাস এটা করো নাই? থিওরি কোশ্চেন ওখানের মধ্যে বেসিক্যালি আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম রিলেটেড, যে লাইক তুমি কোন একটা বল থ্রো করলা, দেন বলটা সামনের দিকে গেল, সো তাহলে ইন অর্ডার টু কনজার্ভ মোমেন্টাম তোমাকে পিছের দিকে আসতে হবে, এমন টাইপের ওইসব কনসেপ্ট রিলেটেড অর থিওরি রিলেটেড কোশ্চেন আমাদের আসবে, বুঝছো? মোমেন্টাম আমাদের নতুন ইনক্লুড করছে এসআর এর সিলেবাসের মধ্যে, মোমেন্টাম আর মোমেন্ট। সো তাহলে এইগুলা নিয়ে ওরকম এত ব্রড লেভেলের কোনো কনসেপ্ট ওরকম আসবে না, বাট স্টিল আমাদের এগুলা জিনিস জেনে রাখা ভালো, বুঝছো? দেন আমাদের ওই যে মোমেন্টাম আমরা ও লেভেলসে যেরকম জিনিসগুলো পড়ছিলাম, যে কার সেফটি রিলেটেড যেসব ব্যাপারগুলো ছিল ওগুলা। দেন এই যে আমাদের সেভিং হকি গোলকিপার্স, যে হকি বলতে আমাদের হকি যে পাকটা থাকে, বা আইস হকি খেলতে সময় তো পাক ইউজ করে, কিন্তু নরমালি হকি বল যে এরকম থাকে ওটা কিন্তু অনেক হার্ড থাকে। সো গোলকিপাররা যারা নাকি ওরকম সেভ করে, হকির গোলকিপাররা দেখবা যে অনেক রকমের প্রিকশনস নিয়ে রাখে, তাহলে যেন তাদের ইনজুরি না হয়। তাদের যে প্যাড থাকে ওই প্যাডটা কি বানানো থাকে, একটা সার্টেন টাইপ অফ ফোম দিয়ে বানানো থাকে। সো ওই ফোমের কাজটা কি, ওখানের মধ্যে তখন আমাদের ওই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে, যে যদি এরকম একটা ফোমের মধ্যে এসে তোমার বলটা হিট করে তখন কি হবে, ফোমটা তোমার আস্তে আস্তে স্কুইজ হবে, যে ক্রাম্পেল জোনের মধ্যে যেরকম ব্যাপারটা ছিল না ওরকম, যে কোন একটা অবজেক্ট এসে এরকম হিট করলো, সো
ওই ফোমটা এরকম আস্তে আস্তে করে ডিফর্ম হবে, ফোমটা যত আস্তে আস্তে ডিফর্ম হবে তত কি হবে, তত ইট উইল ইনক্রিজ দ্য ডিসিলারেশন টাইম। তো ডিসিলারেশন টাইমটা ইনক্রিজ করলে পরে তখন কি হবে, for the same change in momentum if the deceleration time increases the force will decrease. So এইভাবে করে ওরকম আমাদের কয়টা কোশ্চেন রিলেটেড কাজ আসতে পারে। আচ্ছা, কথা মাত্র জয়েন করছো, আমরা এখানের মধ্যে কয়টা জিনিস বলতেছিলাম যে 1A মোশনের মধ্যে যা যা জিনিসগুলো আছে বুঝছো, 1A মোশনের মধ্যে যে জিনিসগুলো থাকবে এটা অ্যাকচুয়ালি মে 21 AS ব্যাচের লেকচার ভিডিওর প্লেলিস্ট তোমাদেরকে দেওয়া থাকবে, ওখানে থেকে তোমরা প্রত্যেকটা জিনিসই পাবা বুঝছো। অনেক ডিটেইলড ওয়েতে অনেক সুন্দর করে বুঝানো আছে প্রত্যেকটা জিনিস, ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট এন্ড 1A মোশন দোনোটাই, ঠিক আছে। দেন ওয়ার্ক এন্ড পাওয়ার, এই জিনিসটা তোমাদের ও লেভেলস এর কনসেপ্ট, এটা নিয়ে আই হোপ তোমাদের সমস্যা নাই, বাট থাকলে পরে ওটা আমরা দেখাবো, এটা কোনো ব্যাপার না। দেন মোমেন্টামের কথাটা বলতেছিলাম যে তোমরা তো অলরেডি M1 করছো, সো তাহলে M1 এর থেকে তোমরা মোমেন্ট এন্ড মোমেন্টাম রিলেটেড অনেকগুলি কোশ্চেন অলরেডি সলভ করছো, বাট থিওরি রিলেটেড যদি কোশ্চেন আসে যেটা ফারহানা জিজ্ঞাসা করছে, সো তাহলে ওইটা নিয়ে আমরা থিওরি রিলেটেড যেসব জিনিসগুলো থাকবে ওগুলো আমরা দেখবো। এক্সট্রা কোনো কোশ্চেন যদি পাওয়া যায় কোনো জায়গা থেকে আর অন্য বোর্ডের কোশ্চেন হলেও আমরা ওইগুলো জিনিস সলভ করব। তো এগুলা গেল। দেন ম্যাটেরিয়ালস রিলেটেড, এখানের মধ্যে এটা তোমরা জ্যান এস ব্যাচের থেকে ম্যাটেরিয়ালস জ্যান 21 এস এই ব্যাচের ভিডিও থেকে তোমরা একদম ডেনসিটি আপথ্রাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, অ্যাকচুয়ালি ওই ব্যাচের অনেকগুলা ভিডিও এরকম মাঝখান দিয়ে ওদের ব্যাচের পড়ালেখা ওরা করতেছিল না, তো এটার জন্য ওদের ব্যাচের ভিডিওগুলো আপ টু দা মার্ক না আর কি, কয়টা জিনিস। তো ওগুলা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে দেন বললে আমরা ওরকম রিভিউ করব। স্ট্রেস স্ট্রেইনের ব্যাপারটাও সেম, যে জ্যান 21 এস ব্যাচের ভিডিও থেকে দেখবা। ইলেকট্রিসিটির জিনিসটাও, ইলেকট্রিসিটি কোথায়, এই যে ইলেকট্রিসিটির এই জিনিসটাও সেম, জ্যান 21 এস ব্যাচ। এখন আমাদের বেসিক্যালি রিভিশন ক্লাসগুলোতে আমরা কি করব বুঝছো ফারহানা, এখানে রিভিশন ক্লাসগুলোতে আমরা করব যে জি ভাইয়া। টপিক টু টপিক আমরা প্রত্যেকটা জিনিস রিভিউ করলে করতে পারি, ওটা জিনিস করা যায়, কিন্তু এর থেকে ভালো হয় যে লাইক আমরা যদি কোশ্চেন পেপার গুলি সলভ করি, যে মনে করো এরকম আমি দুইটা কাজ করতে পারি, যেটা তোমরা প্রেফার করো ওই জিনিসটা আমরা ফলো করব। ইদার টপিক বাই টপিক আমি ওরকম কোশ্চেন পেপার ওয়ার্কশিট দিব ছোট ছোট করে, ঠিক আছে, টপিক ওয়াইজ কোশ্চেন পেপার ওয়ার্কশিট, ওইটা দিলে পরে কি হবে, ওই টপিকটা তুমি পড়লা, ওই টপিকের ওয়ার্কশিট গুলি সলভ করলা, সো তাহলে কোশ্চেন পেপার কোশ্চেন গুলিও সলভ হবে, প্লাস তোমার ওই টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে ওই জিনিসটাও সলভ হয়ে যাবে কনসেপ্টের মধ্যে। অর আরেকটা কি করা যায়, ইয়ার ওয়াইজ আমরা কোশ্চেন পেপার ওরকম দিয়ে দিব, যে আমি বলে দিব যে এই দিন এই ইয়ার সলভ করে রাখবা, দেন আমরা ওই ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন সলভ করব, তাহলে পরে তোমার একবারে সবগুলা টপিক ওরকম কভার হবে। যে জিনিসটা তোমরা প্রেফার করো ওইটাই আমরা করব, বুঝতে পারছো। ইদার ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার, ইয়ার ওয়াইজ করলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ, বিকজ আমরা চ্যাপ্টার ওয়াইজ তো করছিলামই। ঠিক আছে, তো হ্যাঁ, টপিক ওয়াইজ করা। তো টপিক ওয়াইজ ওরকম তোমাদের একটা দুইটা যেটা প্রবলেম থাকবে তখন আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেনে মনে করো কোশ্চেন যখন ফেস করলাম ওই কোশ্চেনটা এক্সপ্লেইন করতে সময় তখন টপিকটা রিভিশন হয়ে যাবে। কথাও তো এই জিনিসটাই বলছিলা তাই না, কথা? জি ভাইয়া, এটাই বলছিলাম। অলরাইট, সো তাহলে ইয়ার ওয়াইজ কিউপি ইট ইজ, তো তাহলে ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার আমরা ওইভাবে করে সলভ করব। তো তাহলে এখন আমরা যে জিনিসটা করতে পারি, লেটস সি, তোমাদের ইয়ার ওয়াইজ তো এরকম আমরা সলভ করাই দিবই, ওটা কোনো ব্যাপার না। তোমাদের ফার্স্টে যেটা করতে হবে যে তোমাদের যে ইয়ারটা দেওয়া থাকবে ওই ইয়ার তোমরা এরকম সলভ করবা, দেন আমরা অমন কোশ্চেন গুলো দেখব। সো উই ক্যান অ্যাসাইন আ রুটিন সামথিং লাইক দিস, বাট 1 ঘন্টা এটা অ্যাকচুয়ালি একটু টাফ হয়ে যায়। আমরা কি 3:30 থেকে শুরু করলে পারি? 3:30 কি কারো কোনো সমস্যা হয়? না ভাইয়া। না, না ভাইয়া, প্রবলেম। সো তাহলে উই উইল শিফট আওয়ার ক্লাস টাইম, যে 4টা থেকে 5টা না করে 3:30 to 5 করব, তাহলে যেন আমরা এনাফ অ্যামাউন্ট অফ টাইম পাই
কোশ্চেন পেপার গুলো এরকম সলভ করার জন্য। লাইক উই ক্যান অ্যাসাইন সামথিং লাইক দিস, যে সানডে ফর ইউনিট 1, টিউসডে ফর ইউনিট 2 and থার্সডে ফর ইউনিট 3। ঠিক আছে? সো এই তিনটা ইউনিট আমরা 3 দিনের জন্য আলাদা আলাদা রকম অ্যাসাইন করতে পারি, তাহলে পরে আমাদের ইচ উইক একটা করে কোশ্চেন পেপার একটা ইউনিটের হইলে আমাদের আস্তে আস্তে রিভিশনের মধ্যে আমরা চলে আসবো। লাইক আজকে তো 16 তারিখ, সো তাহলে আজকে তো তোমাদের কোনো টাস্ক দেওয়া হয় নাই, আজকে আমরা এমনিতে একটা কোশ্চেন পেপার ডাউনলোড করে আমরা নিজের ওরকম কোশ্চেন বাই কোশ্চেন দেখে যাব যে কি কি করা যায়। এন্ড পরের দিন থেকে তোমাদের লাইক 18th থেকে তোমাদের ফার্স্ট স্টেজে ইউনিট 2 এর একটা ইয়ার বলে দিব, দেন ওই ইয়ারের ইউনিট 2 টা সলভ করে রাখবা, যেগুলা প্রবলেম হয় ওগুলা মার্ক করে রাখবা, দেন আমরা কোশ্চেন বাই কোশ্চেন সলভ করব আর কি। ঠিক আছে? সো এইটা হবে আমাদের মেইন কাজ। এখন আমরা তাহলে একটা কাজ করি, একটা ইয়ার ওয়াইজ কোশ্চেন ডাউনলোড করি। এখন এখানের মধ্যে কি ভাইয়া বলো? তাহলে আমি এটুটা মানে অফ রাখতে চাচ্ছি, মানে অক্টোবরে যদি এএস হয় তো কবে থেকে অফ রাখলে ভালো হবে? তোমার এইটা একটা কাজ করা যায়, কি করা যায়, লাইক অথবা একটা কাজ করা যায় যে আমি ক্লাস করলাম বাট এইচডব্লিউ আর এক্সাম গুলো স্কিপ করলাম। হ্যাঁ ওইটা করতে পারো, যে ক্লাসগুলি করে রাখলে তোমার তাহলে সিলেবাস থেকে ওরকম পিছাবা না আর কি, বুঝছো? হ্যাঁ আচ্ছা, মোস্তাকিমও ঘুরতে চলে আসছে। মোস্তাকিম কি করতে আসছে? এই যাও ও তুমি। বুঝে না আর কি, সমস্যা নাই। মোস্তাকিম, আমরা এখানে অক্টোবর ব্যাচের ক্লাসগুলি করতেছি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে দেখলাম তো, এর জন্য ঢুকে পড়ছি। হ্যাঁ সমস্যা নাই, এটা ঘুরে যাও, দেখো ওরা কি করতেছে। তো এখানে থেকে কোশ্চেন পেপার, এক্সেল, ইউনিট 2 এর পেপার আমরা দেখি, বিকজ আমরা আজকে ইউনিট 2 এর এটা যতটুকু করা যায় ততটুকু সলভ করে রাখবো, দেন ফাইনালি টিউসডেতে এটা রিমেইনিং পার্ট যেগুলো তোমাদের প্রবলেম ফেস করবো ওগুলো আমরা সলভ করবো। ঠিক আছে? তো এখন এখানের জন্য কি করা যায়, 2016 আমরা দেখি। সো jan 2016, jan 2016, এটার সাথে আমরা মার্ক স্কিমটাও ডাউনলোড করে ফেলি। আচ্ছা, তো এখন আমরা এখানে থেকে ফার্স্টে এমসিকিউ গুলো সলভ করি, তাহলে পরে আমাদের আস্তে আস্তে ব্যাপারগুলো মনে পড়বে। হ্যাঁ, তো আমরা শুরু করি jan 2016 ইউনিট 2। So first of all, question number 1, which of the following shows a derived unit expressed in terms of SI base unit? তো তাহলে derived unit এর কথা বলছে। হ্যাঁ, derived unit in terms of SI base unit। তো তাহলে কুলম্ব কি আমাদের একটা বেস ইউনিট নাকি derived ইউনিট? derived। ওহম আমাদের একটা derived ইউনিট, ভোল্ট আমাদের একটা derived ইউনিট, ওয়াট আমাদের একটা derived ইউনিট, সবগুলো আমাদের derived ইউনিট। আচ্ছা, ভালো কথা। সো সবগুলো আমাদের derived ইউনিট, কিন্তু বলছে কি, বলছে যে ইন টার্মস অফ এসআই বেস ইউনিটের ফর্মে লেখা। এখানের মধ্যে দেখো জুল পার সেকেন্ড, সো জুল কিন্তু নিজে আরেকটা derived। সো তাহলে এইটা আমাদের অ্যানসার হবে না, বিকজ একটা derived আর একটা বেস। এখানের মধ্যে জুল পার কুলাম, জুল নিজেও derived কোয়ান্টিটি or derived ইউনিট,
কুলম্ব একটা ডেরাইভড ইউনিট, সো তাহলে এটাও হবে না। দেন ভোল্টস পার অ্যাম্পিয়ার, সো তাহলে ভোল্ট নিজে হলো ডেরাইভড ইউনিট, অ্যাম্পিয়ার হলো বেস ইউনিট, কিন্তু তাহলে দোনোটাই তো আমাদের কি হইতে হবে, বেস ইউনিটের টার্মসে থাকতে হবে। সো তাহলে এটা কোনটার মধ্যে লেখা আছে, এ নাম্বারে, যে অ্যাম্পিয়ার ইটসেলফ ইজ আ বেস এসআই ইউনিট, সেকেন্ড ইটসেলফ ইজ অলসো আ বেস এসআই ইউনিট। সো তাহলে দ্য অ্যান্সার উইল বি এ, তাই না মিফতাহুল? হ্যাঁ। তো তাহলে এটা আমাদের গেল, আমরা এখানের মধ্যে অ্যান্সারটা দেখে নিতে পারি। যে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার এ। এখন কোশ্চেন নাম্বার 2 তে আমরা যাই। বাকিরা কোথায়? কুমকুম, নসীন, মেহজাবিন, এরপর আরো কতজন না ছিল? আচ্ছা, এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি। A sound wave is moving from left to right, so তাহলে লেফট থেকে রাইটে যাচ্ছে। The graph shows the displacement against position at an instant the particles are in the sound wave. So তাহলে displacement to the right is considered positive. So displacement to the right is considered positive. So তাহলে displacement to the left will be considered negative, তাই না? So তাহলে সাউন্ড ওয়েভটা অর পার্টিকেল গুলি আমাদের এরকম ছিল, যে মনে করো the particles were like this. ফার্স্টে তো যখন কোনো সাউন্ড ওয়েভ নাই, the particles are equal space. এখন যখন নাকি আমাদের সাউন্ড ওয়েভটা আসবে কি হবে, এখন যখন নাকি আমাদের সাউন্ড ওয়েভটা আসবে, the particles will shift forward. হ্যাঁ, Reaction. the particles will shift forward. ফার্স্ট রেয়ারফ্যাকশন হবে, দেন আমাদের পার্টিকেল গুলি একটু পিছায় আসবে, যেখানের মধ্যে কি হবে, কম্প্রেশন। তো এরকম আর কি বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে দেখো, this is the first particle, this is the first particle, this is the second, third, fourth, fifth, sixth, seventh, eighth, আর এখানে 1 2 3 4 5 6 7 8 এমন টাইপের। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো, particle 1 is going to the right, that is it is having a positive displacement. তো তাহলে এই যে এখানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, তো এটার মানে কি, পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে রেয়ারফ্যাকশন, তাই না? দেন পার্টিকেল 2 টা আরো সামনে আসছে, রাইটে গেছে, পার্টিকেল 3 টা রাইটে গেছে, পার্টিকেল 4 টা যেই পজিশনে ছিল ওখানেই আছে। সো তাহলে দিস ইজ দ্য মিড পয়েন্ট, হ্যাঁ, যে রেয়ারফ্যাকশন থেকে কম্প্রেশনে ট্রানজিশন হবে। দেন পার্টিকেল 5 ইজ গোইং ব্যাকওয়ার্ড, দ্যাট ইজ টুয়ার্ডস লেফট। সো তাহলে এখানের মধ্যে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, সো দিস মিন্স আ কম্প্রেশন, তাই না? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মানে কম্প্রেশন, পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে রেয়ারফ্যাকশন। সো তাহলে y, এই যে এখানে, এখানের মধ্যে কি হচ্ছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট পজিটিভ অ্যাক্সিস, তো তার মানে কি, দিস ইজ আর রেয়ারফ্যাকশন। আর z তে, যে z এ আমাদের কি হচ্ছে, নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, এখানের মধ্যে আমাদের নেগেটিভ ডিসপ্লেসমেন্টের স্টার্ট, সো তার মানে এখানের মধ্যে কি, দিস ইজ আ কম্প্রেশন। সো তাহলে এটা আমাদের কোন জায়গাটার মধ্যে ঠিক মতো ঠিক দেখানো আছে, সি তে, যে y এ আমাদের পজিটিভ ডিসপ্লেসমেন্ট এন্ড z তে আমাদের নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। সো y ইজ রিপ্রেজেন্টিং রেয়ারফ্যাকশন এন্ড z ইজ রিপ্রেজেন্টিং কম্প্রেশন, ঠিক আছে? সো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর आंसर হবে সি। দেন কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ইলেকট্রন ডিফ্র্যাকশন ইজ এভিডেন্স দ্যাট, ইলেকট্রন যে ডিফ্র্যাক্ট করে, ডিফ্র্যাকশন কার প্রপার্টি, ডিফ্র্যাকশন হলো ওয়েভের প্রপার্টি। তো তাহলে ইলেকট্রন ডিফ্র্যাকশন দেখানো মানে কি, ইলেকট্রন ডিফ্র্যাকশন দেখানো মানে ইলেকট্রন সামটাইমস বিহেভ অ্যাজ ওয়েভস, নাকি মিফতাহুল? হ্যাঁ। তো তাহলে দিস ইজ अगेन সি। এরপর আমরা যদি নাম্বার 4 এ যাই, এখানের মধ্যে যাই, কি বলতেছে, the diagram shows a ray of light in medium 2, all right, নিচে হলো medium 2, উপরে হলো medium 1, striking the boundary with medium 1.
সো মিডিয়াম 1 এ এসে হিট করলো। এখন আমরা অ্যাঙ্গেলটা কার সাথে কনসিডার করি? অ্যাঙ্গেলটা অলওয়েজ নরমালের সাথে কনসিডার করি, তাই না? সো এখন আমাদের এখানের মধ্যে কাজটা কি? The critical angle for light passing from medium 2 to medium 1 is 45 degrees. So তাহলে critical angle এর ভ্যালু হলো 45। বলতেছে কি the ray in the diagram will be totally internally reflected. রেটা টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হবে কখন? যদি y greater than 45 হয়, তাই না ফারহানা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কি বলে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হইলে পরে তখন কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তো তাহলে if y is greater than 45 তাহলে পরে কি হবে? It will undergo total internal reflection. So তাহলে this will be answer D. মাইমুনা তো বুঝতেছো এটা নাকি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ঠিক আছে। Then number 5 এ কি বলতেছে? Standing waves are created in an open pipe of length L. এখন ওপেন পাইপ এন্ড ক্লোজড পাইপের দুইটা জিনিস তোমাদের একটা মাথায় রাখা লাগবে। হ্যাঁ, ওপেন পাইপ মানে একদিকে ওপেন আর কি। সো ওপেন পাইপের কি হয়? ওপেন পাইপের ওপেন এন্ডে অলওয়েজ আমাদের একটা অ্যান্টি নোড ক্রিয়েট হয়, ঠিক আছে? ওপেন এন্ড অলওয়েজ হ্যাভ অ্যান অ্যান্টি নোড, আর ক্লোজড এন্ডে অলওয়েজ কি থাকবে? ক্লোজড এন্ডে অলওয়েজ আমাদের একটা নোড থাকবে, ঠিক আছে? সো ওপেন এন্ডে আমাদের অলওয়েজ একটা অ্যান্টি নোড থাকে, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থাকে। আর ক্লোজড এন্ডে আমাদের কি থাকবে? ক্লোজড এন্ডে অলওয়েজ আমাদের একটা নোড থাকবে। এই জিনিসগুলা অ্যাকচুয়ালি তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এরকম করে লেখা নাই, কিন্তু ফ্যাক্ট শিটস, হ্যাঁ, এটা তোমরা ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর থেকেই পাবা। ফ্যাক্ট শিট গুলাতে আউট অফ সিলেবাস অনেকগুলো জিনিস লেখা থাকে, কিন্তু এগুলা নিয়ে আমাদের অনেক সময় কোশ্চেন করে এডএক্সেল, বুঝছো? এর জন্য বেশি ডিটেইলড ফ্যাক্ট শিটস, হ্যাঁ মানে হ্যাঁ বুঝি। ইলেকট্রন ফ্যাক্টসের বেশি ডিটেইল দিয়ে লেখা। হ্যাঁ ইলেকট্রনস মানে রেজিস্ট্যান্স এটা পড়ছিলাম। ওইটাই যে আমাদের ফ্যাক্ট শিট অ্যাকচুয়ালি সব রকমের এ লেভেল সিলেবাসই কভার করে। এর জন্য এখানের মধ্যে কোনো সিলেবাসের কোনো কিছু এরকম বাদ থাকে না, প্রত্যেকটা জিনিসই এরকম এক্সট্রা জিনিস আরো অ্যাড করা। কিন্তু স্টুডেন্ট বুকের মধ্যে আমাদের স্পেসিফিক টু এডএক্সেল যা জিনিস আছে ওইসব জিনিস এখানে অলরেডি তারা বলেও দিছে, দেয়ার ইজ অ্যান অ্যান্টিনোড এট ইচ এন্ড, ঠিক আছে? একটা ওপেন পাইপ, এখানে তো ক্লোজড এট ওয়ান এন্ড, এটাতে ক্লোজড এট বোথ এন্ডস। আর একটা ওপেন পাইপ থাকলে পরে কি হবে? একটা ওপেন পাইপ থাকলে পরে দুই এন্ডে আমাদের অ্যান্টিনোড হবে, ঠিক আছে? এই যে বলেই দিছে দেয়ার ইজ অ্যান অ্যান্টিনোড এট ইচ এন্ড, যে দুইটা ওপেন এন্ডে, যে এখানে একটা ওপেন এন্ড, এখানে একটা ওপেন এন্ড, দুইটাতেই আমাদের কি হবে? অ্যান্টিনোড আছে। তো এখন বলতেছে কি which of the following corresponds to the wavelength of the lowest possible frequency of standing wave. So এখন this is the length of the cylinder or pipe L. So এখন একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোড কতটুকু ডিসটেন্স কভার করে মিফতাহুল? একটা হাফ ল্যামডা। অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোড লাইক দিস, যে মনে করো দিস ইজ আওয়ার ওয়েভ। সো তাহলে এটা স্টার্ট অফ দা ওয়েভ, দেন এই। সো তাহলে এই জিনিসটাকে এখানের মধ্যে দেখো আমি কি করছি, এই জিনিসটা ভার্টিক্যালি ড্র করা আছে না পাইপটা, আমি ভার্টিক্যালটাকে শুধু এরকম শোয়াই দিছি আর কি, হরাইজন্টাল করে দিছি। সো তাহলে দিস ইজ অ্যান ওপেন পাইপ, সরি এটা আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে ড্র করি তাহলে পরে তোমাদের বুঝতে ইজি হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওপেন পাইপ when arranged horizontally. সো তাহলে এখানে কতটুকু ডিসটেন্স কভার করা আছে বলো তো? কথা শুনতে পাচ্ছ?
ভাইয়া এল হবে? এল নাকি না এটা জিজ্ঞাসা করে নাই, ওয়েভলেন্থের টার্মে বলো যে কতটুকু ওয়েভলেন্থ হইলো এখানের মধ্যে। 2L। আমি ফার্স্টে তোমাকে একটা কাজ করি, আমি তোমাকে নরমাল একটা ওয়েভ এঁকে দেখাই। হ্যাঁ, নরমাল একটা ওয়েভ এঁকে দেখাই। নরমাল একটা ওয়েভ দেখতে কেমন হয়? নরমাল একটা ওয়েভ দেখতে এরকম হয়, তাই না? হ্যাঁ। তো এখন আমাদের একটা ওপেন পাইপে কি বলছে? একটা ওপেন পাইপে বলছে যে দুই এন্ডে আমাদের ওপেন থাকবে। তো তাহলে দুই এন্ডে আমাদের অ্যান্টিনোড ক্রিয়েট হবে। তো তাহলে আমাদের পাইপটা হলো এতটুকু, দিস ইজ আওয়ার এল। ঠিক আছে, দিস ইজ আওয়ার পাইপ। তো এখন এখানে বলো কথা যে এখান থেকে এই যে ব্ল্যাক কালার দিয়ে মার্ক করলাম না, এখান থেকে এই ব্ল্যাক মার্কিং পর্যন্ত আমাদের কতটুকু ওয়েভলেন্থ কভার হয়েছে? ক্রেস্ট থেকে ট্রাফ পর্যন্ত গেলে কতটুকু ওয়েভলেন্থ হয়? মাইমুনা বলতে পারবা? ভাইয়া হাফ ল্যামডা। হাফ ল্যামডা, ভেরি গুড। এখানের মধ্যে দেখো কথা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দিস ইজ আ ক্রেস্ট, দিস ইজ আ ক্রেস্ট। ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স কত? ল্যামডা, তাই না? ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স হলো ল্যামডা। সো তাহলে ক্রেস্ট থেকে ট্রাফের ডিসটেন্স কত হবে? হাফ ল্যামডা, তাই না? হ্যাঁ। তাহলে we can say that half lambda is equal to L. So তাহলে lambda will be equal to what? 2L, নাকি মিফতাহুল? হ্যাঁ। তাহলে the answer will be what? The answer will be C. ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বলতেছি? ফারহানা বুঝছো? সি কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সি কেন? বিকজ দুইটা পাস করতেছে, মানে দুইটা অ্যান্টিনোড আছে এজন্য। দুইটা অ্যান্টিনোড আছে, এখন বলছে যে লোয়েস্ট পসিবল ফ্রিকোয়েন্সি। আমরা তো দুইটা অ্যান্টিনোড অনেক ভাবে আঁকতে পারি। দেখো এটা আমি নোটপ্যাডের মধ্যে ফার্স্টে ড্র করে দেখাই, তাহলে পরে তোমার ব্যাপারটা বুঝতে ক্লিয়ার হবে। এখানের মধ্যে খেয়াল করো, সাপোজ দিস ইজ আ লেন্থ অফ পাইপ। হ্যাঁ, দিস ইজ ইয়োর লেন্থ অফ পাইপ। কতগুলো পাইপ এরকম সেম লেন্থের পাইপ আমি পাশাপাশি আঁকবো, দেন দেখবা যে আমাদের কি হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখানের মধ্যে আমাদের কতগুলো এমন ওপেন এন্ডেড পাইপ আছে, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের কতগুলো ওপেন এন্ডেড পাইপ আছে। So we can draw some wave patterns with two antinodes at both ends. ঠিক আছে, দোনোটা এন্ডে অ্যান্টিনোড থাকবে। এইভাবে আমরা অনেকগুলো ডায়াগ্রাম আঁকতে পারি। দেখো কিভাবে আঁকা যায়। উইথ দিস, এটা একবার আঁকা যায় নাকি? এখন আবার কি করা যায়, এখানে একটা অ্যান্টিনোড, তো তাহলে এইভাবে একটা আঁকা যায় নাকি ফারহানা? জি ভাইয়া। এরকম আঁকা যায়, তাহলে দুইটা এন্ডে অ্যান্টিনোডই থাকে।
এখন বলছে কি আমাদেরকে দেখো এখানে যতগুলা আমাদের কি আছে ওপেন এন্ডেড পাইপ আছে দোনোটাতেই কি ওপেন এন্ড গুলাতে অ্যান্টিনোড ক্রিয়েট করা। সো তাহলে সবগুলাতে ওপেন এন্ডে অ্যান্টিনোড ক্রিয়েট করা, কিন্তু আমাদেরকে কোনটা বের করতে বলছে বলতো ফারহানা? আমাদেরকে বের করতে বলছে the one with the lowest frequency। হ্যাঁ, the one with the lowest frequency এটা আমাদেরকে চুজ করতে বলছে। সো কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, যেটাতে সবচেয়ে কম আমাদের লুপ ক্রিয়েট করছে। সো তাহলে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কোনটায়? ফার্স্ট এরটায়, তাই না? তো তাহলে আমরা এইটাকে চুজ করছি। তো এখন এই জিনিসটাকে আমরা কি করলাম, এই জিনিসটাকে যে এই সিলিন্ডারটাকে আমরা হরাইজন্টালি ড্র করছি। হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা হরাইজন্টালি এরকম প্লেস করলাম লাইক দিস, যে এটাকেই আমরা কি করছি এমন আপরাইট যেরকম ছিল এখানে থেকে আমরা এমন হরাইজন্টাল ওয়েতে শো করলাম যে দিস ইজ আওয়ার পাইপ। দাঁড়াও, পাইপ দিয়ে শো করা যায়। দিস ইজ আওয়ার ওপেন এন্ডেড পাইপ, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কতটুকু ওয়েভলেন্থ কভার হলো ফারহানা? একটা ক্রেস্ট থেকে ট্রাফ পর্যন্ত গেলে কতটুকু ওয়েভলেন্থ কভার হয়? λ/2, তাই না? এটা তো বুঝতেছো ফারহানা? জি ভাইয়া, এটা বুঝছি। তাহলে ক্রেস্ট থেকে ট্রাফ পর্যন্ত গেলে হলো λ/2 এন্ড আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো the length of the pipe is L। সো তার মানে λ/2 is equal to L। সো তাহলে lambda will be equal to what? 2 times the length of the pipe। সো তাহলে এর জন্য আমাদের lambda is equal to কত হবে? 2L হবে। বুঝতে পারছো? তো এইটা ছিল আমাদের এই কোশ্চেনটা। কথা তোমার কি ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে। অলরাইট, সো তাহলে the answer will be C, যে lambda is equal to 2L। তো এটা অ্যাকচুয়ালি এইভাবে করে করতে হয়। দেন নাম্বার 6 ইলেকট্রিসিটি সার্কিট। এগুলো একদম ইজি ইজি কতগুলো ম্যাথ আসে। বলতেছে কি টোটাল ইএমএফ হলো 12 ভোল্ট। আচ্ছা ভালো কথা। এই রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো 5 ওহম আর এই রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো R। তো এখন বলতেছে what is the resistance R if the potential difference across it is V। তো তার ভোল্টেজ হলো 2, সো ওর ভোল্টেজ হলো 2। তো তাহলে বলতেছে আর এর রেজিস্ট্যান্স কত এটা বের করতে বলছে। এটা আমরা অনেক ভাবে বের করতে পারি। এটা আমরা কি করতে পারি, এটা আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ফর্মুলা দিয়ে বের করতে পারি। হ্যাঁ, পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ফর্মুলা দিয়ে বের করতে পারি, অর উই ক্যান ডিটারমাইন দ্য কারেন্ট। হ্যাঁ, আমরা কারেন্টটা ডিটারমাইন করে দেন আর এর ভ্যালুটা ইউজ করে বের করতে পারি। কিভাবে দেখো, আর যদি 2 ভোল্ট পায় তো তাহলে 5 ওহম কত ভোল্ট পাবে ফারহানা? 10 ভোল্টস। 10 ভোল্টস পাবে, যে রিমেইনিং যতটুকু থাকে, বিকজ সিরিজে তো ভোল্টেজ আমাদের শেয়ার হয়। সো তাহলে আর পাচ্ছে 2 ভোল্ট, সো তাহলে বাকি 10 ভোল্ট পাচ্ছে 5 ওহম রেজিস্টরটা। সো তাহলে কারেন্ট ইন দা সার্কিট কত? ও 5 ওহম রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ হলো 10 ভোল্ট। সো তাহলে V is equal to IR। এটা দিয়ে আমরা বের করতে পারবো কারেন্ট ইকুয়ালস টু কি আসে, ভোল্টেজ হলো 10, রেজিস্ট্যান্স হলো 5, দ্যাট ইজ কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার। সো তাহলে কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার। সো এখন আমরা কারেন্ট জানি আর আর এর অ্যাক্রসে ভোল্টেজ জানি। সো তাহলে V is equal to IR। সো V is equal to IR। তো এখন এখানে থেকে আমাদের R ইকুয়ালস টু কি আসবে, V বাই I। সো V হলো 2, I হলো 2। সো তাহলে রেজিস্ট্যান্স কত, 1। বুঝতে পারছো? সো এইভাবে করে বের করা যায় ইজিলি। তো এইটা একটা কাজ। অর আমাদের কিসের জন্য, যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের জন্য আমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, V out is equal to R divided by R plus 5 or R2 divided by R2 plus R1 multiplied by
ভি ইনপুট অর টোটাল ইএমএফ আর কি। তো তাহলে এখানের জন্য আমরা ভ্যালুস গুলি বসাই দেই। আউটপুট ভোল্টেজ দ্যাট ইজ R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত 2, R2 কত জানি না, R2 + 5 মাল্টিপ্লাইড বাই 12। তো তাহলে এখানে থেকে আমরা R2 এর ভ্যালুটা বের করতে পারি। তো এখানে থেকে R2 এর ভ্যালু বের করলে কত আসবে, R2 এর ভ্যালু বের করলে আসবে হলো 1। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের ম্যাথ গুলি করা যায়। তো এখানের জন্য আমাদের অ্যানসার হবে কি 1 ওহম। এই ইলেকট্রিসিটির এইগুলা ক্যালকুলেশন তো তোমাদের অ্যাকচুয়ালি পারার কথা, এগুলা কোনো সমস্যা আছে? না ভাই। তাহলে এগুলা একদম ইজি। এখন এই জিনিসটা এটা তোমাদের ও লেভেলসে করে আসছো, কিন্তু তোমাদের এ লেভেলসের সিলেবাস অ্যাকচুয়ালি ডপলার ইফেক্টটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এএস এ তোমাদের ডপলার ইফেক্ট অ্যাকচুয়ালি নাই, বাট তোমাদের অ্যাকচুয়ালি এটা পারা উচিত যে a source is a source of sound frequency fs, s is accelerating towards an observer o, so তাহলে সোর্স এন্ড অবজারভার টুয়ার্ডস ইচ আদার মুভ করলে কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়বে আর ওয়েভলেন্থ কি হবে, কমে যাবে, তাই না? তো এখন বলতেছে the frequency fo is the sound heard by o will be কি হবে, greater than fs and increasing নাকি ডিক্রিজিং? যত টুয়ার্ডস দ্য অবজারভার আসবে তত ফ্রিকোয়েন্সি আমাদের বাড়বে না মিফতাহুল? হ্যাঁ। তো তাহলে the answer will be b, যে greater than f of s or greater than fs and increasing। ঠিক আছে, যে আমাদের when two particles that is source and observer যখন towards each other move করে তখন কি হয়, ব্লু শিফট হয়। সো ব্লু শিফট হওয়া মানে গ্রেটার ফ্রিকোয়েন্সির দিকে শিফট হওয়া। সো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে এন্ড ওটা ফ্রিকোয়েন্সিটা আমাদের অ্যাকচুয়াল সোর্সের ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে এন্ড বাড়তে থাকবে। সো তাহলে গ্রেটার দ্যান fs এন্ড ইনক্রিজিং। ঠিক আছে, তো তাহলে 7 এর অ্যানসার হবে আমাদের বি। এটা অ্যাকচুয়ালি ডপলার ইফেক্ট রিলেটেড, সো এটা নিয়ে তোমাদের এত বেশি চিন্তা করার দরকার নাই। দেন 8 নাম্বার, which of the following types cannot be a plane polarized wave? কোন জিনিসটা প্লেন পোলারাইজড ওয়েভ হইতে পারবে না? লংগিটিউডিনাল ওয়েভ কে পোলারাইজেশন করা যায় না। সো আল্ট্রাসাউন্ড ইজ আ সাউন্ড ওয়েভ দ্যাট ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ, সো ইট ক্যান নট বি প্লেন পোলারাইজড। বাকি জিনিসগুলো যে ভিজিবল লাইট, মাইক্রোওয়েভস, ultraviolet, they are all electromagnetic waves, so they both have magnetic field and electric field, so তাহলে তাদেরকে একটা পোলারাইজারের ভিতর দিয়ে নিয়ে গেলে or polarizing filter এর ভিতর দিয়ে নিয়ে গেলে পরে কি হবে, পোলারাইজেশন হবে। তো তাহলে লংগিটিউডিনাল ওয়েভ কে পোলারাইজেশন করা যায় না, সো তাহলে the answer will be C, ultrasound। Then question number 9, question number 9 এ কি বলতেছে, question number 9 এ বলতেছে a circuit contains a battery of 4 cells in series, 4টা সেল সিরিজে, each cell, হ্যাঁ আচ্ছা এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ, তোমরা একটু নেক্সট মিটিংটার মধ্যে জয়েন করে ফেলো। হ্যাঁ, আচ্ছা সবাই চলে আসছে যারা ছিল। সো এখন বি নাম্বারটা কি বলে, 9 নাম্বারটা আমরা দেখি। A circuit contains a battery of 4 cells in series, each cell has an EMF of 1.5 volts, so তাহলে চারটা মিলায় কত হবে, 4 into 1.5 that is 60, কি বলে 6। তো এখন a charge of 3 coulomb passes through the battery, what is the energy transferred? So তাহলে আমরা কি জানি, E is equal to QV, যে electrical energy is equal to charge into voltage or potential difference। so তাহলে চার্জ হলো 3 আর ভোল্টেজ কত, ভোল্টেজ হবে আমাদের 4 times 1.5 that is 3 into 6 that is 18। তো তাহলে অ্যানসার হবে আমাদের কি ডি, 18 জুল। দেন ফাইনালি কোশ্চেন নাম্বার 10, এমসিকিউ নাম্বার শেষ ম্যাথটা, light passes from one transparent medium to another transparent medium with higher refractive index। so তাহলে লোয়ার রিফ্র্যাক্টিভ ইনডেক্স থেকে হাইয়ার রিফ্র্যাক্টিভ ইনডেক্সে গেছে। সো তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি বেড়ে যায় তো তার মানে কি, এটা আমাদের মোর ডেন্স ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাচ্ছে। সো মোর ডেন্স ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে গেলে কি হবে, ওয়েভলেন্থ কমে যায়, যে বেসিক্যালি ফার্স্টে কি হয়, যে স্পিড কমে যায়।
হ্যাঁ, যে যখন নাকি কি হচ্ছে হাইয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ালা কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাবে তখন কি হবে, the speed will decrease, so the wavelength will decrease. Why? Because v is equal to f lambda. Once a wave has been generated, তার frequency কিন্তু চেঞ্জ হয় না, so তাহলে the frequency remains unchanged. So তাহলে higher refractive index মানে higher density, which means the velocity will be less, so the wavelength will be decreased. So তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, frequency remains unchanged and the wavelength decreases. So তাহলে the answer will be C, তাই না? তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ও লেভেলস এর কতগুলা কনসেপ্ট ইউজ করা লাগবে, প্লাস এ লেভেলস এ এগুলা জিনিস আমরা আরো কয়েকবার রিভিউ দেখে আসছিলাম। তো তাহলে এগুলা গেল আমাদের অ্যানসার গুলা, ঠিক আছে? তো এখন আমরা অ্যানসার গুলা মিলাই নেই। কোশ্চেন নাম্বার 1 তো অলরেডি মিলাইছিলাম, কোশ্চেন নাম্বার 2 3 সি সি ডি সি, দেখে সি সি ডি সি, এরপরে বি বি সি ডি সি, বি বি সি ডি সি, বি বি সি ডি সি। তো তাহলে অ্যানসার গুলো আমাদের সবগুলাই ম্যাচ করছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেন আমরা যদি একটা কাজ করি, এখানের মধ্যে the Mars Reconnaissance Orbiter has been studying the Martian climate since 2006. So তাহলে একটা এরকম স্যাটেলাইট থাকে, যে স্যাটেলাইটটা কি করবে, রেকগনাইজেন্স সার্ভে করবে, মানে অনেক বড় একটা এরিয়ার সার্ভে করবে, অনেক তাড়াতাড়ি আর কি, অনেক র্যান্ডমলি এরকম রিডিং নিবে, তাহলে অনেক বড় একটা এরিয়া অফ ইন্টারেস্ট যেন কি করতে পারে, রিডিং নিতে পারে। The following passage is about the orbiter. Key passage: this satellite is powered by 2 solar panels. কয়টা সোলার প্যানেল, দুইটা সোলার প্যানেল, each of area 9.5 মিটার স্কয়ার। সো তাহলে একটার এরিয়া হলো 9.5 মিটার স্কয়ার, এরকম দুইটা আছে। The panels have a high efficiency of 26%. Oh my god, এত হাই এফিশিয়েন্সি, 26% এফিশিয়েন্সি হলো হাই। তো বুঝছো সোলার প্যানেলের এফিশিয়েন্সি কত কম থাকে। সো তাহলে 26% of efficiency at converting solar energy into electrical energy. All right. In orbit around Mars, each panel produces about 1500 watt of power. So তাহলে একটা প্যানেল 1500 ওয়াট ক্রিয়েট করে, সো তাহলে দুইটা প্যানেল ক্রিয়েট করবে ডাবল। সো এটা আমাদের বোঝা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বলতেছে এ নাম্বারে, show that when in orbit around Mars the power output by a single panel is about 1500. Radiation flux from the sun at Mars is 150 watt per meter square. So তাহলে রেডিয়েশন ফ্লাক্সটা কি, ইন্টেন্সিটি। আমরা জানি যে রেডিয়েশন ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি, পাওয়ার পার ইউনিট এরিয়া। এটা আমাদের ফর্মুলা না জানলেও ইউনিটটা দেখলে পরে বোঝা যায় যে ওয়াট পার মিটার স্কয়ার, তো তার মানে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। সো এখানে থেকে আমরা কি করতে পারবো, পাওয়ারের ভ্যালুটা বের করতে পারবো। পাওয়ার ইজ ইকুয়াল টু কি আসবে, ফ্লাক্স ইনটু এরিয়া। সো ফ্লাক্স কত 590 এন্ড এরিয়া কত 9.5। সো ফার্স্ট এটা মাল্টিপ্লাই করলে পরে কত হয় মিফতাহুল, ওয়েট ভাইয়া, ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে করো। এটার মধ্যে বেসিক্যালি 5900 মাইনাস 590 এর হাফ কত, 590 এর হাফ 5605। 5605। আচ্ছা, সো 5605 এত ওয়াট। এটা তো আমাদের ফার্স্টে আসলো যে সোলার এনার্জি এতটুকু পাইতেছে, সোলার পাওয়ার এতটুকু পাইতেছে, এটা নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু আমাদের এফিশিয়েন্সিটা এখন আমাদের ক্যালকুলেশনে নিতে হবে। এফিশিয়েন্সি কত 26%। সো তাহলে efficiency is equal to useful output divided by total input, তাই না, multiplied by 100,
এখন তাহলে ইউজফুল আউটপুটটাই তো আমাদের ইলেকট্রিক্যাল আউটপুট, যেটা আমাদের দরকার। ইউজফুল আউটপুট উইল বি ইকুয়াল টু 26/100 ইনটু 5605। এটা করলে পরে কত আসে মিফতাহুল? 1457.3. 1457.3 watt. So we will write it down as 1460 watt. কেন 1460 লিখলাম? বিকজ আমাদেরকে শো করতে বলছে কত? 1500 ওয়াট। সো এটা কত সিগনিফিকেন্ট ফিগার ফারহানা? 1500 কত সিগনিফিকেন্ট ফিগার? 4 বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের পরে যখন নাকি জিরো গুলা থাকে এটা বেসিক্যালি আমরা 2 সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করি, বুঝছো? সো তাহলে এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়, 3 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়, 4 সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়, ইট ডাজন্ট ম্যাটার। তো আমাদেরকে শো করতে বলছে 2 সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে আমরা শো দ্যাট এর ভ্যালুটাকে কি রাখবো? যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা নিব, তাহলে যেন এই যে 1460 ওয়াট এটাকে রাউন্ড আপ করলে পরে আমাদের কি হবে? শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে না, বলো তো? সো তাহলে এইভাবে করে আমরা শো করব যে আমরা ফাইনাল অ্যানসারটা লিখবো কত? 1460 ওয়াট। সো এই জিনিসটা আমরা এখানের মধ্যে অ্যানসারটা দেখে তারা কি করছে, এই যে ফাইনালি দেখছো তারা কিন্তু ক্যালকুলেশন, এক্সাম্পল ক্যালকুলেশন নিচে কত দেখাইছে দেখো ফারহানা, 1457। এটা আমাদের আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু ফাইনাল অ্যানসার তুমি কত লিখলে মার্কটা পাবা? 1460। এটা লিখলে পরে তুমি অ্যাকচুয়ালি মার্কটা পাবা, বুঝতে পারছো? তো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন গুলি করতে হবে, শো দ্যাট এর ক্যালকুলেশন গুলি, যে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার কি দিব? এক্সট্রা দিব। হ্যাঁ, তো এখন এইটা গেল আমাদের ফার্স্টে A1। এখন A2 তে কি বলতেছে? A2 তে বলতেছে the panels are connected together to give a total output potential difference of 32 ভোল্ট। তো তাহলে প্যানেল গুলি দুটো একসাথে কানেক্ট করা থাকে, দুটো একসাথে কানেক্ট করে টোটাল ভোল্টেজ কত দেয়? দুটো একসাথে কানেক্ট করে টোটাল ভোল্টেজ দেয় 32 ভোল্ট। এখন বলতেছে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট ইজ অ্যাবাউট 90 অ্যাম্পিয়ার। সো তাহলে আমাদের ভোল্টেজ 32 ভোল্ট, এটা আমরা জানি, আমাদেরকে শো করতে বলছে যে ম্যাক্সিমাম কারেন্টের আউটপুট কত হবে? 90 ওয়াট হবে। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি? এখানের জন্য আমাদের কাজটা হবে এরকম যে আমাদের একটা প্যানেলের পাওয়ার কত? মাত্র আমরা শো করে আসছি, পাওয়ার অফ আ সিঙ্গেল প্যানেল, power of a single panel is 1460 watt. So when the panels are connected together, তো তাহলে টোটাল পাওয়ার কত হবে? So total power of the panels, so total power of two panels will be twice that of the value we have calculated. So তাহলে এটা কত হবে? 1920 watt. 2920. আচ্ছা সরি, 2920, 1 লিখলাম কি নো, so 2920 watt, very good. তো তাহলে এটা হলো আমাদের পাওয়ার। উই নো পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। নাও we have to show that the current is about 90 watt, কি বলে 90 ampere. so তাহলে 2920 is the power and the voltage is 32. so এটা করলে পরে কত হয় মিফতাহুল? 91.25. 91.25 ampere. so তাহলে এটাকে লিখবো কত? 91 ampere, যে আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে। সো তাহলে আমরা কি দেব? একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, তাহলে যেন এটাকে রাউন্ড আপ করলে কি হয়? এটাকে রাউন্ড আপ করলে যেন শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়, বুঝতে পারছো? তো তাহলে দ্য অ্যানসার উইল বি হোয়াট? 91 অ্যাম্পিয়ার। যে এটা তোমরা অ্যানসারের মধ্যেও চেক করতে পারো যে এখানে আমাদের বেসিক কাজটা কি, 91.25 আসবে ক্যালকুলেশনের থ্রুতে, দ্যাট ইজ নট আ প্রবলেম। কিন্তু ফাইনালি অ্যানসার লিখতে সময় কত লিখবো? ফাইনালি অ্যানসার লিখতে সময় 91 অ্যাম্পিয়ার লিখবো, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমাদের খুবই ভালো মতো খেয়াল রাখতে হবে। দেন বি নাম্বারে কি বলতেছে? The solar panels are used to charge batteries of capacity 50 ampere hour, 180 kilo coulomb each.
সো তাহলে solar panels are used to charge two batteries of capacity এত যে এত কুলাম। আচ্ছা, তো এখন বলতেছে কি নাম্বার 1 এ ক্যালকুলেট দ্য কারেন্ট, কি বলে, ইউজ দ্য কারেন্ট ক্যালকুলেটেড ইন A2 টু ক্যালকুলেট দ্য মিনিমাম টাইম টেকেন টু চার্জ দ্য ব্যাটারিজ। সো তাহলে একটা ব্যাটারির চার্জ কত? একটা ব্যাটারির চার্জ হলো 180 কিলো কুলাম। সো তাহলে দুইটা ব্যাটারি টোটাল চার্জ করতে কতটুকু চার্জ লাগবে? দুইটা ব্যাটারি টোটাল চার্জ করতে 2 টাইমস দা চার্জ অফ ওয়ান ব্যাটারি। সো তাহলে এত কুলাম আমাদের কি লাগবে? চার্জ লাগবে। এন্ড উই নো চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। সো তাহলে এখানে থেকে আমরা কি পাবো? টাইমের ভ্যালুটাকে বের করতে পারবো। 2 টাইমস 108 টাইম কি বলে 180 টাইমস 1000। 1000 কেন? কিলো কুলাম থেকে কুলাম্বে নিচ্ছি। আর কারেন্টের ভ্যালু কত আসছিল? 91, তাই না? তো এটা করলে পরে ফাইনালি কত আসে টাইমটা? 3956.044 3956.044 সেকেন্ডস। তো তাহলে থ্রি 3960, আর আমরা এরকম লিখতে পারি, কি লিখতে পারি? এটা তো আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে নিলে পরে 40 ইয়ে হয়ে যায়। এটাকে মিনিটে নিলে পরে কত হয় দেখো তো মিফতাহুল? two three 7362.6373 কত একটু আরেকবার বলো। 237362 এমন কেন আসতেছে? 73.62 মিনিট না ছোট হবে? মিনিটে আরো ছোট আসবে না মিফতাহুল? ডিভাইড করবা না 60 দিয়ে। ও আচ্ছা, সেকেন্ডে দাও। আচ্ছা, আমি আওয়ার ভাবছি, সরি। ঠিক আছে, সমস্যা নাই। Sixty-five point 93. 65.93, তো তার মানে 66 মিনিটস আর কি বেসিক্যালি। তো আমরা এখানের মধ্যে দেখি তার অ্যানসারে কি বলছে। এই যে ইদার তুমি 66 মিনিটস লিখবা অর টু সিগনিফিকেন্ট ফিগার ওইটাকে কনভার্ট করলে পরে কত আসবে? 4000 সেকেন্ড। তো এখানের মধ্যে ওরা কি করছে? ওরা একটা ব্যাটারির জন্য বের করছে। একটা ব্যাটারির জন্য যেই টাইম লাগবে, হ্যাঁ, একটা ব্যাটারির জন্য যেই টাইম লাগবে, দুইটাকে যদি আমরা সিরিজে কানেক্ট করি আমাদের অ্যাকচুয়ালি চার্জ ট্রান্সফার ওখানের মধ্যে আমাদের এরকম সেমই আসে, যে এখানের মধ্যে এক্সেপ্ট এর মধ্যে তারা আমাদেরটা দিছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কি করছে? তারা অ্যাকচুয়ালি এই কাজটা করছে যে চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তো একটা ব্যাটারির চার্জ হলো এত, এন্ড দুইটা ব্যাটারিকে যদি আমাদের সিরিজে কানেক্ট করে দেয়, হ্যাঁ, দুইটা এরকম ব্যাটারিকে যদি আমাদের সিরিজে কানেক্ট করে দেয় তাহলে পরে কি হবে? দিস ইজ আওয়ার সোলার প্যানেল। এটা হলো আমাদের সোলার প্যানেলটা। তো তাহলে সোলার প্যানেল থেকে তো দোনোজনই কি পাইতেছে? দোনোজনই 91 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাচ্ছে। হ্যাঁ, সোলার প্যানেল থেকে দোনোজনই 91 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাচ্ছে। সো তাহলে এইটা এন্ড এইটা আলাদা আলাদা করে চার্জ করতেছে না, একসাথে চার্জ আপ করতেছে। সো একসাথে চার্জ আপ করলে পরে কি হবে? একসাথে চার্জ আপ করলে পরে it will take half the time that we have actually calculated. যে চার্জের ভ্যালু ও 180 কিলো কুলাম ওর 180 কিলো কুলাম, দুটোটা তো এট দ্য সেম টাইমই আমাদের চার্জ আপ হইতে পারে। সো তাহলে আমরা যেটা ক্যালকুলেট করছি ওইটা তারা অ্যালাউ এর মধ্যে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি আমাদের অর্ধেক সময় লাগবে, বুঝছো? অ্যাকচুয়ালি আমাদের অর্ধেক সময় কেন লাগবে? বিকজ দ্য টু rechargeable batteries are connected in series. So তাহলে তাদের এই 180 কিলো কুলাম চার্জ
এট আ সেম টাইম দোনোজনে কি পাইতেছে, চার্জ আপ হইতে পারতেছে। সো তাহলে 91 অ্যাম্পিয়ার তো ব্যাটারি 1 ও পাবে, ব্যাটারি 2 ও পাবে। সো তাহলে ব্যাটারি 1 এর যতটুকু টাইম লাগবে ব্যাটারি 2 এর সেম অ্যামাউন্ট অফ টাইম লাগবে। দুইটা আলাদা আলাদা করে চার্জ করতেছি না, এট দা সেম টাইম তাদের দোনোজনকে কানেক্ট করে রাখছি। সো আমরা যেটা ক্যালকুলেট করছি ওইটা নিয়েও সমস্যা নাই, বাট অ্যাকচুয়ালি আমাদের কি কনসিডার করা উচিত ছিল যে দুইটাকেই আমাদের একই সাথে চার্জ আপ করবে। সো তাহলে ফাইনালি আমাদের কি হবে, দা ওরা টাইমটা ডাবল করে দিছে। হ্যাঁ আমরা টাইমটা ডাবল বের করছি আর কি। আমাদের টাইমটা ডাবল আসছে কেন, বিকজ আমরা চার্জটাকে যে দুইটা ব্যাটারি চার্জ করতে ডাবল চার্জ লাগবে এমন কনসিডার করছি। বুঝছো ফারহানা, আমরা দুইটা ব্যাটারিকে চার্জ আপ করতে ডাবল চার্জ লাগবে এমন ব্যাপারটা কনসিডার করছে। ব্যাপারটা ঠিক আছে যে দুইটা ব্যাটারি চার্জ আপ করতে টুয়াইস দা চার্জ লাগবে, কিন্তু আমাদের সার্কিটটা যে সিরিজে কানেক্ট করা, যে এই দুইটা ব্যাটারিকে যে আমরা চার্জ আপ করতেছি সোলার প্যানেল দিয়ে, হ্যাঁ সোলার প্যানেল দিয়ে যে আমরা চার্জ আপ করতেছি, এই সোলার প্যানেল দিয়ে চার্জ আপ করাতে কি হচ্ছে, সোলার প্যানেল দিয়ে চার্জ আপ করাতে দুইটা ব্যাটারি এট আ সেম টাইম দে আর বিং চার্জড। সো তাহলে কারেন্ট দোনোজন সেম পাচ্ছে। তো তাহলে কারেন্ট যদি দোনোজন সেম পায়, সো এইখানের মধ্যে কি করা যাইতেছে, ও একসাথে ওর সাথে চার্জ আপ হইতে পারতেছে। সো তাহলে ওরা দোনোজন যদি একই সাথে চার্জ আপ হইতে পারে, সো তাহলে কি হবে, the time taken to charge up both the batteries will be reduced. আমরা যদি তিনটা ব্যাটারিও একসাথে কি করি, আমরা যদি তিনটা ব্যাটারিও একসাথে চার্জ আপ করি, তাহলে পরে আমাদের কি হবে, সেম অ্যামাউন্ট অফ টাইম লাগবে, দ্যাট ইজ 33 মিনিটস এর মতো লাগবে। ঠিক আছে, যতগুলি ব্যাটারি আমরা সিরিজে নেই না কেন আমাদের কি লাগবে, ইট উইল টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম যদি আমাদের কারেন্টের ভ্যালুটা কি থাকে, যদি আমাদের কারেন্টের ভ্যালুটা সেম থাকে। বুঝতে পারছো? চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। ওর জন্য চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তো তাহলে সিন্স দ্য কারেন্ট ইজ রিমেইনিং দ্য সেম, বিকজ এটা একটা সিরিজ সার্কিট, সো কারেন্ট যদি সেম হয় এন্ড সবার যদি সেম চার্জ লাগে, সো তাহলে দ্য টাইম উইল অলসো বি কনস্ট্যান্ট। সো তাহলে দোনোজনের একই টাইম লাগবে চার্জ আপ হওয়ার জন্য। বুঝতে পারছো ফারহানা? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখন বলতেছে এইটাতে, এটা যে আমাদেরকে বলছিল কোশ্চেনে, এটা বলছে মিনিমাম টাইম টেকেন, যে এট লিস্ট এতটুকু সময় লাগবে চার্জ আপ করতে। তো এখন বললো যে সাজেস্ট ওয়াই দিস ইজ দ্য মিনিমাম টাইম, কারণ আমাদের পুরা কারেন্টটাই বা পুরা চার্জটাই যে আমাদের ব্যাটারি গুলা পাবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই। অর আমরা যে সোলার প্যানেলের যে পাওয়ারটা বের করছি দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, যে আমরা যে সোলার প্যানেলের পাওয়ারটা বের করছি 1460 ওয়াট, ওইটা আমাদের কি ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য সোলার প্যানেল। ইন রিয়েলিটি সোলার প্যানেলের মধ্যে ডিরেক্টলি আমাদের 90 ডিগ্রিতে লাইটটা, সানলাইটটা নাও পড়তে পারে। যদি একটা অ্যাঙ্গেলে পড়ে, সো তাহলে কি দ্য ফ্লাক্স উইল বি রিডিউসড অর দ্য ইন্টেন্সিটি উইল বি রিডিউসড। ঠিক আছে, অর আমাদের এই যে চার্জ আপ করতে সময় সার্কিটের মধ্যে কিছু হিট এনার্জি জেনারেট করতে পারে, যার জন্য কি হবে, সব কারেন্ট ব্যাটারিকে চার্জের জন্য ইউজ হবে না, কিছু কিছু কারেন্ট কি হবে আমাদের ওরকম হিট এনার্জি হিসেবে ওয়েস্ট হয়ে যাবে। তো তাহলে এরকম আমাদের অনেকগুলা জিনিসই বলা যায়। কি বলা যায়, ভ্যালিড ফিজিক্স রিজনস অর সাজেশন সাচ এজ ইন্ডিকেশন দ্যাট দ্য ফ্লাক্স মে রিডিউস অর ডিক্রিজ, some of the current is drawn from the component of the orbiter. So তাহলে অরবিটারের অন্য কম্পোনেন্টের গুলার জন্য আমাদের কিছু কারেন্ট নিতে পারে 91 অ্যাম্পিয়ারের থেকে। Then heating effect of current increases the resistance and decreases the current. So heating effect of current এর জন্য the current might not be always 91 ampere. Then maximum current consider করছি, so তাহলে the time that we will get will be minimum. So তাহলে যে কোন একটা রিজনিং আমরা বলতে পারবো। বুঝতে পারছো? তো এইটা ছিল আমাদের 11B2, that is the radiation flux might decrease. সো তাহলে এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 11। সো তোমরা যেটা করবা ফর টিউসডে, হ্যাঁ টিউসডে এর জন্য তোমাদের কাজটা কি থাকবে, বাকি কোশ্চেন গুলা
কোশ্চেন নাম্বার 12 13 14 15 টোটাল কয়টা আছে? টোটাল কোশ্চেন আমাদের আছে 17টা। সো তাহলে 12 থেকে 17, হ্যাঁ 12 থেকে 17 দ্যাট ইজ 6টা কোশ্চেন। 6টা কোশ্চেন তোমরা সলভ করে ফেলবা। সো এই 6টা কোশ্চেন সলভ করার পর তোমরা টিউসডেতে ওরকম প্রবলেম যেগুলো ফেস করবে ওগুলা বলবা, দেন আমরা ওগুলা সলভ করব, ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আমার একটু পরে ওই মে 21 এএস ব্যাচের ক্লাস আছে, হ্যাঁ। তো আমাদের ক্লাস আজকে এখানের মধ্যে শেষ করি। টিউসডের হোমওয়ার্ক তো বুঝতে পারছো সবাই? হ্যাঁ বুঝছি। ভাইয়া ওকে, তো তাহলে টিউসডেতে জেন 16 না, এটা জেন 16 ইউনিট 2 বাকি কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। তো তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।